একটা না 10টা না, যদি 1000টা ছেলের সাথে আমি রিলেশন করি তবু আমি শিক্ষককে সম্মান করি। সিরাজউদ্দৌলা বলছে যে তাকে প্রথমে প্রেশার দিবা, না হলে খুন করবা, এবং খুনের পদ্ধতিও বলে দিছে আগুন লাগিয়ে খুন করবা। মাদ্রাসা বোরকা এটা নিয়ে মনে হয় এক ধরনের অ্যালার্জি আছে। বুকের সাথে লটকিয়ে তার মাজা ভাঙতে আর মাইয়া সম্পূর্ণ নিত্য। আমি মনোজ কুমারের বিচার চাই। এই যে মিথ্যা রিপোর্ট দাখিল করা হলো, আত্মহত্যাকে হত্যা হিসাবে সাজিয়ে দেওয়া হলো, সেজন্য মনোজ কুমারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলো। নুসরাত জাহান রাফি 2019 সালের 6 এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাইক্লোন সেন্টারের 3 তলায় আগুনে পুড়ে মারা যান। মর্মান্তিক এই ঘটনাটি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, তবে আমাদের কিছু গণমাধ্যমের কাছে অতি গুরুত্ব পেয়েছিল, কারণ নুসরাত হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছিল মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট কিছু ধর্মপ্রিয় মানুষের সাথে মিডিয়ার সমস্যাটা কোথায় সেটা পুরো অনুষ্ঠান দেখলেই পরিষ্কার হয়ে যাবে। মাসখানেক আগে রুমে ডেকে নুসরাতের গায়ে হাত দিয়েছিলেন মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। ওই ঘটনায় প্রিন্সিপাল সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইফটিজিং এর মামলা হলে সিরাজউদ্দৌলা গ্রেফতার হন। এরপর মামলা তুলে নিতে নুসরাতের উপর চাপ দিতে থাকেন একসময়ের জামাত নেতা সিরাজউদ্দৌলার অনুসারী শিবির ক্যাডাররা। শিবিরের চাপাচাপিতে কাজ না হলে প্রিন্সিপাল সিরাজউদ্দৌলা জেলখানায় বসেই নুসরাতকে আগুনে পুড়িয়ে মারার হুকুম দেন। যেই কথা সেই কাজ। নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন সিরাজের অনুসারীরা। নুসরাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। অন্য সব চাঞ্চল্যকর মামলার মতো এই মামলাটিও যথারীতি পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পিবিআই 9/6 করা তদন্তের কারণে 16 জন মানুষ ফাঁসির আদেশ নিয়ে কন্ডেম সেলে জীবনের শেষ দিনগুলো পার করছেন, কারণ পিবিআই তাদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সামর্থ্য হয়েছে আদালতে। সিরাজউদ্দৌলা বলছে যে তাকে প্রথমে প্রেশার দিবা, না হলে খুন করবা, এবং খুনের পদ্ধতিও বলে দিছে আগুন লাগিয়ে খুন করবা। সিরাজউদ্দৌলার জেল থেকে বের হতে একদমই ইচ্ছে করছিল না, যে কারণে জামিন শুনানির মাত্র একদিন আগে জেলে ডেকেই নুসরাতকে হত্যার সব পরিকল্পনা করেন। জেলে বসেই তিনি নুসরাতকে আগুনে পুড়িয়ে মারার আদেশ দেন। 2019 সালের পর থেকে গত 3 বছর আমরা এরকম গল্পই শুনেছি। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কিন্তু সত্য কখনো চাপা থাকে না, সত্য আসবেই মিথ্যাকে ধ্বংস করতে, তা আজ অথবা কাল। নুসরাত যখন নিচে নামে তার মস্তিষ্কে শুধু কাজ করেছে তার বাঁচতে হবে। নুসরাতের মামলাটিও সে এসপি বাবুল আক্তারের মামলার মতোই 2+2 6 মিলিয়ে দিয়েছে মনোজ কুমার মজুমদার। কিন্তু আমরা আজ 2-2 4 মেলাবো। প্রথমে নুসরাতের পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনুসন্ধানে এমন কিছু তথ্য বেরিয়ে এসেছে যা তাদের জন্য খুবই বিব্রতকর। কিন্তু 16 জন নিরপরাধ মানুষের জীবন বাঁচাতে নুসরাতের কিছু কুকীর্তি উন্মোচন করা ছাড়া আমার হাতে আর কোনো বিকল্প নেই। নুসরাত হত্যাকাণ্ড নিয়ে যতগুলো মিডিয়াতে খবর এসেছে সবখানি নুসরাতের বোরকা পরা একটি ছবি দেখা গেছে, তবে নুসরাতের আরেকটি জগৎ ছিল। নুসরাত যেহেতু মারা গিয়েছে সে কারণে আমাদের অনুসন্ধানে তার ব্যাপারে যা জানতে পেরেছি সবকিছু প্রকাশ করছে না। তবে ছোট করে বলে রাখি, নুসরাত ছিল কিছুটা উচ্ছৃঙ্খল, প্রতিশোধ পরায়ণ এবং বদমেজাজি স্বভাবের। আর তার সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে চারিত্রিক সমস্যা। বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্কের বিষয়টি আমাদের অনুসন্ধানে প্রমাণ মিলেছে। যেহেতু তিনি মারা গিয়েছেন সেহেতু সবকটি সম্পর্কের বিষয়ে আমরা আলোচনায় আনতে চাই না, তবে ন্যায় বিচারের স্বার্থে শুধু প্রাসঙ্গিক অবৈধ সম্পর্কগুলোর প্রমাণ দেখাবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে নুসরাতের মৃত্যুর আগে তার করা ইফটিজিং এর মামলায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা যেদিন গ্রেপ্তার হন, তারপর ওই শিক্ষকের মুক্তির দাবিতে সোনাগাজীতে ব্যাপক বিক্ষোভ করেছিল এলাকাবাসী এবং মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা। কারণ অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে সম্মানিত মানুষ ছিলেন। দীর্ঘ চাকরি জীবনে অধ্যক্ষের বিরুদ্ধে নারী ঘটিত একটি ছোট অভিযোগও নেই, বরং শিক্ষার্থীদের মাঝে অবৈধ প্রেম ভালোবাসার ব্যাপারে তিনি ছিলেন খুবই কঠোর। নুসরাতই প্রথম শিক্ষার্থী যিনি সিরাজউদ্দৌলার বিরুদ্ধে এ ধরনের অপমানজনক অভিযোগ করেছেন। ঘটনার শুরু 2018 সালে। নুসরাতের সাথে প্রেম ঘটিত একটি বিষয় এলাকায় ছড়িয়ে পড়লে মাদ্রাসার সম্মান রক্ষার্থে নুসরাতকে বহিষ্কার করেছিলেন অধ্যক্ষ। ছাদে গোপনে ছেলেদের সাথে কথা বলার অপরাধে নুসরাতের একটি ফোনও ভেঙেছিলেন সিরাজউদ্দৌলা। সেই ঘটনার পর পরিবারের অনুরোধে আবারও মাদ্রাসায় পড়ার সুযোগ পায় নুসরাত রাফি, কিন্তু তারপরে উচ্ছৃঙ্খল জীবনের শৃঙ্খলা ফিরিয়ে আনেনি নুসরাত। ঘটনার মাস 3 আগেও মিন্টু নামে তার একজন প্রেমিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
এরকম ডজনখানেক প্রেমিকের সন্ধান মিলেছে আমাদের অনুসন্ধানে। সোনাগাজী থানার ওসির রুমে দেয়া নুসরাতের সেই বক্তব্যের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেখানে নুসরাত তার একটি পাস্টের কথা বলেছিলেন। মৃত্যুর আগে নুসরাতের শেষ বক্তব্যে নুসরাত তার একাধিক সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। একটা না 10টা না যদি 1000টা ছেলের সাথে আমি রিলেশন করি তবু আমি শিক্ষককে সম্মান করি। মূলত সেই ঘটনাটি সহ বিভিন্ন ছেলে ঘটিত বিষয়ে নুসরাতকে ডেকে নিয়ে শাসন করেন এবং স্থায়ী বহিষ্কারের হুমকি দেন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। ওই দিন নুসরাতের দুই বান্ধবী নিশাত এবং নাসরিন সুলতানা ফুর্তিকেও ডেকেছিলেন অধ্যক্ষ, কারণ ইয়াসিন নামের মাদ্রাসার আরেক শিক্ষার্থীর সাথে তাদের দুজনের একই সাথে প্রেম চলছিল। বলে রাখা ভালো, ইয়াসিনকে অবশেষে নুসরাত মামলার আসামি করার ভয় দেখিয়ে ফুর্তির কাছ থেকে ভাগিয়ে নিশাত বিয়ে করেছেন। ইয়াসিনের বিরুদ্ধে তার আগেই পরীক্ষায় অংশ নেওয়া ছাড়া মাদ্রাসার কোনো ক্লাসে উপস্থিত থাকা নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তারপরেও গোপনে এই তিনজনের মেলামেশার বিষয়টি অধ্যক্ষের কানে এলে নিশাত ও ফুর্তিকেও বহিষ্কারের হুমকি দেন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। এই তিনজন মিলেই সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইভটিজিংয়ের নাটক সাজায়। মজার বিষয় হলো অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা ইভটিজিংয়ের মামলার বাদী নুসরাত আর সাক্ষী নিশাত এবং ফুর্তি। মাদ্রাসা এমনকি পুরো এলাকাতেই তিনজনের ব্যাপারে সবার ধারণা খুবই খারাপ, যে কারণেই নুসরাতের মামলায় সকলের কাছে সম্মানিত শিক্ষক সিরাজউদ্দৌলা আটকের পর ক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। সিরাজউদ্দৌলাকে গ্রেপ্তারের পর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় 1000 শিক্ষার্থীর স্বাক্ষরিত একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকের কাছে, যেখানে নুসরাত, নাসরিন এবং ফুর্তি সম্পর্কে বলা হয়েছে তারা বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক করে মাদ্রাসার সম্মান নষ্ট করছে। অন্যদিকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সম্পর্কে বলা হয়েছে 20 বছর ধরে তিনি মাদ্রাসায় শিক্ষকতা করছেন, কখনই তার বিরুদ্ধে এমন অপবাদ আসেনি, যে কারণে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা মামলাটি খুবই হালকা হয়ে যায়। এরই মধ্যে মাদ্রাসায় অন্য সব শিক্ষার্থীরা নুসরাত, নিশাত এবং ফুর্তির সাথে কথা বলা বন্ধ করে দিলে নুসরাত খুব একা হয়ে যায়। সিরাজউদ্দৌলাকে ফাঁসাতে মাদ্রাসায় কারো সহায়তা না পেয়ে নুসরাত অন্য রাস্তায় হাঁটতে শুরু করেন। আমাদের কাছে 2019 সালের ফেব্রুয়ারির 19 তারিখ থেকে মার্চের 27 তারিখ পর্যন্ত নুসরাতের মায়ের ব্যবহৃত 018126976167 ফোন নম্বরের কিছু গোপন নথি এসেছে, যেখানে নুসরাত বেশ কয়েকজন ছেলের সাথে প্রেমালাপের SMS আদান প্রদান করেছেন। এর মধ্যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে শায়েস্তা করতে সোনাগাজী থানার অন্তত 2 জন পুলিশ কর্মকর্তাকে তিনি প্রেমের ফাঁদে ফেলেছেন। 1 মার্চ 2019 থেকে 25 মার্চ 2019 পর্যন্ত 9টি এবং 27 তারিখ পর্যন্ত আরও 9টি, মোট 18টি SMS এ নুসরাতের 2 পুলিশ কর্মকর্তা সহ অন্তত 4 জন প্রেমিকের সাথে চ্যাটিং হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নুসরাত সোনাগাজী থানার তৎকালীন সাব ইন্সপেক্টর শরীফকে স্যার সম্বোধন করে লিখেছেন, আপনাকে আমার খুব ভালো লাগে, আপনি রাগ করলেও আমার শুনতে ইচ্ছে করে। ওরা মনে করে আমি খুব ভালো আছি, আমি আসলে ভালো নেই, আপনি আমার আশা হয়ে গেছেন, আপনাকে আমি সব দিয়ে দিব। এরপরই তিনি তার আরেক প্রেমিককে লিখেছেন, তুমি আমার জীবনের স্বপ্ন হয়ে গেছো। তারপরের SMS-এই নুসরাতের এক জানের সন্ধান পাওয়া গেছে, তবে পুলিশ কর্মকর্তার সাথে তার প্রেমের সম্পর্কের কারণটি 25 তারিখের SMS-এ পাওয়া গেছে, যেখানে তিনি ওই কর্মকর্তাকে লিখেছেন, আচ্ছা স্যার, আপনি কি সিরাজউদ্দৌলাকে কিছুই করবেন না? সম্ভবত সাব ইন্সপেক্টর শরীফ কিছু করতে রাজি হয়নি, যে কারণে নুসরাত এরই মধ্যে থানার আরেকজন কর্মকর্তাকে টার্গেট করেন, কিন্তু ওই কর্মকর্তাকে অনেক চেষ্টা করেও না পেয়ে অবশেষে 27 তারিখে নুসরাত কিছুটা অভিমান নিয়ে লিখেছেন, ভাইয়া অনেক জ্বালাইছি, শেষ একটা কথা বলে যাই, শরীরের যত্ন নেবেন, আল্লাহ হাফেজ। এরপর ওই কর্মকর্তা অবশ্য 3 বার কল করেছেন, নুসরাত রিসিভ করেননি, তবে তারপরে অবশ্য তাদের মধ্যে চ্যাটিং হয়েছে, যেখানে নুসরাত ঘুরে ফিরে ওই কর্মকর্তাকে সিরাজউদ্দৌলাকে শাস্তি দেওয়ার কথাই বলেছেন। সবশেষ ওই কর্মকর্তাকে নুসরাত লিখেছেন, সিরাজউদ্দৌলাকে শাস্তি দিতে পারলে আপনি যা যাবেন আমি তাই দেব। তাতেও কোনো আশা না মিললে নুসরাত খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এর বাইরেও নুসরাত ওই চ্যাটিংয়ে আরও একজনের সাথে কথা বলেছেন, যেখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। নুসরাত লিখেছেন, আমি আজ অনেক খুশি, আমার সাথে আজ আমার পরিবারের মানুষেরা কথা বলেছে। এটাই প্রমাণ করে নুসরাতের পরিবারের মানুষেরাও সম্ভবত সিরাজউদ্দৌলার বিষয়টি নিয়ে তার সাথে কথা বলা বন্ধ রেখেছিলেন। সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত নুসরাত আত্মহত্যার পথ বেছে নেয়। শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার 3 দিন আগেও গলায় ওড়না পেঁচিয়ে তিনি চেষ্টা করেছিলেন, যার সাক্ষী সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ফার্মেসি মালিক সহ নুসরাতের অনেক প্রতিবেশীরাও। আমার সোনাগাজী হাসপাতালের সামনে ওষুধ ফার্মেসি থাকার কারণে আমিও এটা সচক্ষে দেখেছি এবং এটা সাক্ষী, এবং এখানে যারা উপস্থিত ছিল তারাও এই ঘটনাটা জানে। নুসরাতের বাড়িতে নুসরাত বাথরুমের মধ্যে আত্মহত্যা করার চেষ্টা করছে। তার ভাই নুমানে আমাদের সামনে বাথরুম থেকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
হতে পারে অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে বিপদে ফেলতে শরীরে অল্প একটু আগুন লাগানোর বিষয়টা হয়তো ইফটিজিং এর মামলায় জেতার কৌশল ছিল, কিন্তু এতে তার মৃত্যু হবে সেটা হয়তো নুসরাত বুঝে উঠতে পারেনি। আবার হতে পারে মরবার জন্যই হয়তো গায়ে আগুন দিয়েছিলেন। তবে নুসরাত অভিনয় করুক আর নিজের জেদের কারণে আত্মহত্যা করুক, এটি হত্যা নয়, তা পরিষ্কার। যে কারণে নুসরাতের ময়নাতদন্তের রিপোর্টেও বলা হয়েছে এটি হত্যা নয়, বরং আত্মহত্যা। পোস্টমর্টম রিপোর্ট সেখানেও কোনো হত্যাকাণ্ডের বিষয় উল্লেখ নাই। ঘটনার দিন সেখানে দায়িত্বরত পুলিশের কনস্টেবলও জানিয়েছেন নুসরাত যখন শরীরে আগুন দিয়ে নিচে নামেন তখন সেখানে অন্য কাউকে দেখা যায়নি। সিঁড়ি একটা দরজা ছিল, ওইখানটা লাভ দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠি ওই নুসরাত জাহান রাফিকে দেখি আগুন নিয়ে নিচে নামতেছে। আপনি যাওয়ার সাথে সাথে কোনো লোকজন দেখতে